আমার ওয়াইফ মিলিকে আজকাল আমার একটু ভয় ভয় লাগে। এই ভয় আগে ছিল না, নতুন হয়েছে। বিয়ের আগেও শুনেছিলাম মিলির উপর জিনের আসর আছে। সেই জিন চায় না মিলির কারো সাথে বিয়ে হোক। এই জন্যই মিলির প্রথম স্বামী বিয়ের পরদিনই স্ট্রোক করে মারা যায়। আসলে স্ট্রোক একটা উসিলা। ওই জিন মিলির বরকে মেরে ফেলেছিল। না হলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ বিয়ের রাতে স্ট্রোক করতে যাবে? আমি অবশ্য এসব জিন ভূতে বিশ্বাস করি না, তাই তো এসব কথায় কান না দিয়ে মিলিকে বিয়ে করেছি। তবে এখন মাঝে মাঝে ওকে আমার ভয় লাগে। আমার পরিচয় দিয়েই নেই, আমি মোকাদ্দেস, গরিব পরিবারের ছেলে। অবশ্য পরিবার বলতে তেমন কেউ নেই আমার। মা বাবা অনেক আগেই মারা গেছেন লঞ্চ ডুবিতে। আমার দাদা বাড়ি ছিল বরিশাল, আমরা থাকতাম ঢাকায়। বাবা একটা ছোট্ট চাকরি করতেন। একবার আমার দাদি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। নানিমা সে সময় আমাদের দেখতে ঢাকায় এসেছেন। 4 বছরের আমাকে নানির কাছে রেখে মা আর বাবা গেলেন বরিশালের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লঞ্চ ডুবিতে মারা যান দুজনেই। সেই থেকে নানির কাছে রয়ে গেলাম। সেই নানিও মারা গেলেন আমার 14 বছর বয়সে। তাই কাছের বলতে আর কেউ রইল না। দাদি অসুস্থ মানুষ, থাকেন চাচাদের সংসারে। আমাকে রাখবেন কিভাবে? নানি মারা যাবার পর দূর সম্পর্কের এক মামার কাছ থেকে এসএসসি পাশ করে ঢাকা চলে আসি। এখানে এসে টিউশনি করে মানুষের দোকানে কাজ করে বিএ পাশ করেছি। এখন একটা বিস্কিট কোম্পানিতে কেরানির পোস্টে চাকরি করছি। বিয়ে থা করার কথা ভাবতে ভাবতে বয়স 30 পেরিয়ে গেছে। আসলে আমার জন্য যে মেয়ে দেখবে এমন কাছে কেউ নেই। এক রুম আর বারান্দাওয়ালা এক বাসায় একাই থাকি। নিজে রান্না করে খাই। কেরোসিনের চুলায় ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজি করে খাই। মাঝে মাঝে বাহিরে হোটেলেও খেয়ে নিই যখন রান্না করতে ভালো লাগে না। তো একদিন অফিস থেকে ফিরে ভাত রাঁধতে গিয়ে মার পড়ে হাত পুড়ে গেল। পরদিন অফিসে গেলে আমার কলিগ রাকিব ভাই বললেন, এভাবে কি চলে নাকি মিয়া? এবার একটা বিয়ে শাদী করে ফেলেন তো। আমাকে মেয়ে দিবে কে? কি যে বলেন, এদেশে মেয়ের অভাব আছে নাকি? আপনি শুধু হ্যাঁ বলেন। আমি কি বলবো, শুধু হাসলাম। যার মানে দেখেন, খুব সুন্দর একটা মেয়ে আছে, সিনেমার নায়িকাদের মতো দেখতে, বাবার অবস্থাও ভালো, দেখলেই পছন্দ হবে আপনার। এমন মেয়েকে আমার সাথে বিয়ে দেবে? কথা তো এইখানেই ভাই, আপনাকে খুলেই বলি। তবে বিয়ে শাদির ব্যাপার লুকিয়ে রাখা ঠিক হবে না। মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু সংসার হয়নি একদিনও। আমি একটু দমে যাই। ও, একদিনও সংসার হয়নি কেন? ছেলেটা বিয়ের রাতেই মারা যায়, স্ট্রোক করেছিল। ইস, খুব দুঃখজনক ঘটনা। হুম, আরও দুঃখজনক হলো এই ঘটনার পর সবাই ভাবতে শুরু করলো মেয়েটার কোনো দোষ আছে। অলক্ষণী মেয়ে আর কি, ওর জন্য বরটা মারা গেছে। এমন আবার হয় নাকি এখনও? এইসব কুসংস্কার এখন কেউ মানে? আপনার যা কথা, হয় মানে, অহরহ হচ্ছে। কত বিচিত্র কারণে যে মেয়েদের বিয়ে ভাঙে। এই যে এই মেয়েটার আর বিয়ে হচ্ছে না। পাত্রপক্ষ আসে, দেখে পছন্দ করে, কিন্তু এসব কথা শোনার পর বিয়ে ভেঙে দেয়। এইটা তো ঠিক না। জীবন মৃত্যু সব খোদার হাতে। কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এক্ষুনি আমার মৃত্যু হতে পারে, সেখানে আপনার তো কোনো হাত নেই। আপনি এইভাবে ভাবছেন, কিন্তু সবাই তো এমন করে ভাবতে পারে না। আপনাকে একটু হলেও চিনি বলেই এই মেয়ের কথা বললাম। মেয়ের বাড়ির লোকজন মেয়েটাকে নিয়ে ভীষণ টেনশনে আছে। বিবাহযোগ্য মেয়েকে আর কতদিন ঘরে রাখবে? আপনি দেখেন, মেয়ে যদি পছন্দ হয় তো কথা ফাইনাল করব। পছন্দ না হলে আরও মেয়ে আছে। আমার একটু আগ্রহ হলো, মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। মেয়ে নাকি ভীষণ সুন্দরী। সুন্দরের প্রতি আকর্ষণ সব মানুষেরই কম বেশি আছে, আমিও এর বাহিরে না। আর তাছাড়া আমার যেহেতু এসব কুসংস্কার নিয়ে মাথা ব্যথা নাই, তাই বললাম এই মেয়েটাকেই দেখি তাহলে। আচ্ছা, আমি ডেট ঠিক করে জানাবো। মেয়ের বাসায় কথা বলে নেই। পরদিন অফিসে যেতে রাকিব ভাই বললেন, ভাই তৈরি থাকেন, আগামী শুক্রবার মেয়ে দেখতে যাব। শুক্রবার বিকেলে রাকিব ভাই সহ মিলিদের বাসায় পৌঁছে গেলাম। দোতলা ছিমছাম একটা বাড়ি। দোতলা পুরোপুরি কমপ্লিট হয়নি। বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। সেখানে একপাশে ছোট্ট একটা ফুলের বাগান।
আর ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালের চারপাশে ধরে নানা রকম ফলের গাছ। দোতলা এখনও কমপ্লিট হয়নি, দুটো ঘরের কাঠামো তুলে রাখা হয়েছে। আসার পরে মিষ্টি কিনে এনেছি, সেগুলো একটা কম বয়সী মেয়ে এসে বাড়ির ভেতরে নিয়ে গেছে। বসার ঘরে মিলির বাবা আর বড় ভাই আছেন। আমাকে টুকটাক প্রশ্ন করলেন, তা বাবাজি, বাড়ি কোথায় আপনার? জি, বরিশালে। চাকরি যেন কোথায় করেন? আমি কোম্পানির নাম বললাম। এটার অফিস কোথায়? গাজীপুরে। বাবাজি যেন কি পাস? বিএ পাস করেছি। মাশাল্লাহ। বাড়িতে কে কে আছে? কাছের বলতে তেমন কেউ নাই, এক দূর সম্পর্কের মামা আছেন, দাদি আর চাচারা আছেন, খুব একটা যোগাযোগ নেই। আচ্ছা। কথাবার্তার এক পর্যায়ে মিলি ঢুকলো, শরবতের গ্লাস হাতে নিয়ে। আসসালামু আলাইকুম। রাকিব ভাই জোরে সালামের উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম। মিলির কণ্ঠস্বর ভীষণ মিষ্টি, যেন রিনিঝিনি করে কাচের চুরির আওয়াজ তুলছে। আমি মুখ তুলে মিলির দিকে তাকালাম। বড় করে ঘুমটা টানা, চেহারা দেখা যাচ্ছে না। মিলির এক ভাবে ঢুকলো পেছনে পেছনে। উনি মিলি বসার পর পেছন থেকে ঘুমটাটা একটু টেনে মুখটা বের করে দিলেন। রাকিব ভাই বললেন, মাশাল্লাহ। আমি হাঁ হয়ে গেলাম। এত সুন্দর দেখতে কোনো মানুষ হয় নাকি? এই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এনারা? ভাবি বললেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাকিব ভাই বললেন, আপনার পুরো নামটা যেন কি? মোসাম্মদ শাহরিন মিলি। সুন্দর নাম। রাকিব ভাই আমাকে বললেন, ভাই কিছু জানতে চাইলে বলেন। আমি রাকিব ভাইকে বললাম, আমার তেমন কোনো প্রশ্ন নাই। মিলি ওর ভাবির কানে কানে কী যেন বলল। উনি বললেন, আপনারা বরং নিজেরা একা একা কথা বলুন। আমাকে ছাদে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরেই মিলি এলো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমার সম্পর্কে সব কিছু জানেন তো? জি শুনেছি। আপনার বিয়েতে আপত্তি নেই? না, অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি হয়তো আমার সম্পর্কে সবটা জানেন না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে, ছোটোখাটো একটা চাকরি করি, গাজীপুরে একটা এক রুমের বাসায় ভাড়া থাকি। আমার সম্পত্তি বলতে কিছু নাই, মানে জমি জমার কথা বলছি। আপনি বিয়েতে রাজি তো? আমার আপত্তি নেই। তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি। জি, বাবার সাথে কথা বলুন। 7 দিনের মধ্যে মিলির সাথে আমার বিয়ে হয়ে গেল। মিলিকে নিয়ে উঠালাম আমার এক রুমের ছোট্ট বাসায়। বাসর রাতে মিলি আমাকে বলল, আপনি আমাকে বিয়ে করলেন, আপনার ভয় নাই? কিসের ভয়? এই যে আমার সাথে জিন থাকে, এটা জেনেও বিয়ে করলেন? এসব জিন ভূত কখনো মানুষের সাথে থাকে না, এসব আমি বিশ্বাস করি না। হি হি, হাসছেন কেন? হাসি কিছু বলিনি, আমার সাথে কিন্তু আসলেই জিন আছে। আচ্ছা ডাকুন আপনার জিনকে। উনিও তো আমাদের সাথে এই বাসাতেই থাকবেন আজ থেকে। আমার সাথে আলাপ পরিচয় করিয়ে দেন। আপনি বিশ্বাস করলেন না, কিন্তু সবাই বিশ্বাস করে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, এক একজন এক এক রকমের মতো বিশ্বাস রাখে। তাদের বিশ্বাস তো আর আমি বদলাতে পারবো না। আমার আগের স্বামী কিন্তু বিয়ের পরদিন মারা গেছে। শুনেছি। কিভাবে মারা গেছে শুনবেন? এইসব কথা থাক, আপনি এখন ঘুমান, ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। ঘরটা ভীষণ এলোমেলো, একটাই ঘর তো, রান্না খাওয়া সব এখানে। আপনার কষ্ট হবে এভাবে থাকতে। আমার কষ্ট হবে না, আমি গুছিয়ে ফেলব। একটা কথা বলবো? জি বলেন। আপনি এত সুন্দর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে কখনো ভাবিনি। মিলি আমার কাছে সরে এসে বলল, আপনিও সুন্দর, এখন গলার হারটা খুলে দিন তো, এসব খুব ভারী লাগছে। মিলি আমার ছোট্ট এক রুমে খুব সুন্দর করে সংসার পাতল। ঘরের একপাশে সুন্দর একটা কাপড় রাখার আলনা রাখলো, আরেক পাশে ছোট্ট একটা মিট সেফে রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখলো। খাটের পাশের টেবিলটায় বেশ কিছু গল্পের বই রাখলো, ওগুলো ও বাড়ি থেকে নিয়ে এসেছে সাথে করে। মেয়েটা দারুণ গোছানো, নিজেও পরিপাটি থাকে। ওকে দেখলে মনে হয় না ওর মধ্যে অশুভ কিছুর বাস আছে। মিলির অস্বাভাবিকতা প্রথম ধরা পড়ল একদিন রাতে। আমি আর মিলি বসে আছি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মিলি বলল, মোমবাতি আছে? আমি আনছি, তুমি বসে থাকো। আমি উঠে গেলাম ম্যাচ আর মম আনতে। হাঁটতে হাঁটতে এগোচ্ছি, হঠাৎ মিলি বলল, বায়ে সরে যান, দরজা বাঁ দিকে।
আমি একটু বাঁদিকে সরে এগোলাম, তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম। মিলি কিভাবে দেখছে, সারা ঘর তো ঘুটঘুটে অন্ধকার। তুমি আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ? হুম, আমি অন্ধকারে দেখতে পাই। ও মিথ্যা বলেনি। মিলি অন্ধকারে দেখতে পায়, অনায়াসে হাঁটাচলা করতে পারে, এমনকি তরকারি কাটা, খাবার বাড়া এসব টুকটাক কাজ আলো ছাড়াই করে ফেলে। ও মাঝে মাঝে অকারণে হিহি করে হাসে, একা একাই কথা বলে, আবার হঠাৎ হঠাৎ মন খারাপ করে থাকে। যখন ওর মন খারাপ থাকে তখন আমার সাথে তেমন কথা বলে না, ওর চোখ ফোলা থাকে। আমি বুঝি ও লুকিয়ে কান্না করছে। যেই আমি এসব জিন, ভূত, জাদুটোনা বিশ্বাস করতাম না, সে এখন মাঝে মাঝে ভাবে সত্যিই কি মিলির সাথে খারাপ কিছু আছে। একদিন কাজ শেষে বাসায় ফিরে দেখি ও অসময়ে শুয়ে আছে। আমি বুঝলাম ওর মন খারাপ, কারণ আমার সাথে কোনো কথা বলেনি, উঠে চুপচাপ খাবার বেড়ে দিয়েছে। আমি বললাম, তোমার মন খারাপ? হুম। আমাকে কারণটা বলা যায়? আপনি তো আর বিশ্বাস করবেন না। আচ্ছা বলো, বিশ্বাস করব। মিলি আগ্রহ নিয়ে পা গুছিয়ে আরাম করে বসলো, যেন কোনো মজার রূপকথার গল্প বলবে। আমার না একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে মানুষের অতীতের বিশেষ কোনো ঘটনা বলতে পারি। কিভাবে পারো? তোমার সাথে থাকা জিন বলে দেয়। হি হি হি, হাসো কেন? আচ্ছা হাসবো না। শোনেন, জাফর লোকটা কিভাবে মারা গেল বলি। আমি আজ আর না করলাম না। আচ্ছা বলো। মিলি এমনভাবে বলছে যেন খুব স্বাভাবিক কোনো ঘটনা। লোকটা বাসরাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। লোকটার মুখ থেকে একটা বাজে গন্ধ আসছে, হয়তো নেশা করেছে। আমার দমবদ্ধ লাগতে শুরু করলো। বলা নেই কোয়া নেই, এভাবে অচেনা কেউ জড়িয়ে ধরলে কেমন লাগে বলুন? খারাপ লাগারই তো কথা। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি গড়গড় করে বললাম, মানে কেউ একজন বলিয়ে নিল, জলজ্যান্ত মেয়েটাকে মেরে ফেললেন, আর কেউ কিচ্ছু জানল না। লোকটা ছিটকে সরে গেল, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি বলিয়ে গেলাম, আপনি ওর পরিচিত, ওর সাথে বাজে কাজ করেছেন, ছেড়ে দিলে সবাইকে বলে দিত, তাই না? জাফর কাঁপা কাঁপা গলায় বলল, কী সব উল্টাপাল্টা বকতিস? সারা রাত অত্যাচার করে তারপর গলা টিপে মেরে বস্তায় করে ভোর রাতে সোজা নদীতে। লাশ কোথায় ভেসে চলে গেল, কেউ কিচ্ছু টের পেল না। জাফর দাঁড়িয়ে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে খেলো, তারপর বিস্তারিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। এত বছর আগের ঘটনা আমি কিভাবে হরহর করে বলে দিচ্ছি তাই ভেবে ঘামতে শুরু করলো। ভয়ার্ত কণ্ঠে বলল, আজকে আমাদের বাসর রাত, আর তুমি ভয় দেখাইতেছো কেন? আমি হিহি করে হেসে ফেললাম। ঘটনা তো সত্য, সত্য কিনা বলেন? তোমার মাথায় গন্ডগোল আছে। তারপর বাইরে চলে গেল। কিছুক্ষণ পর বাইরে হইচই কান্নাকাটি। জাফর স্ট্রোক করেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এসব বলে তুমি কি মজা পাও মিলি? জাফর লোকটার হয়তো প্রেশার হাই ছিল, বিয়ে বাড়ির টেনশন, রিচ ফুড খাওয়া, তার উপর নেশা করা, এসব কারণে স্ট্রোক করেছিল। মিলি আহত চোখে তাকালো। আপনি বিশ্বাস করেন নাই, তাই তো? আমাকে বলছো, আর কাউকে এসব বলবা না, ঠিক আছে? মিলি আর ওসব বলেনি, কিন্তু আমি কিভাবে যেন এই বিষয়টা মাথা থেকে সরাতে পারলাম না। মিলিকে আমার একটু একটু ভয় লাগতে শুরু করলো। ও যখন আমার চোখের দিকে তাকিয়ে কিছু খোঁজে আমার ভয় করে। আমি মনে প্রাণে বলতে থাকি, মিলি যেন আমার অতীত বলতে না পারে। ওকে আমি আর ভয় পেতে চাই না। বিয়ের 6 মাসের মাথায় সুখবর পেলাম, মিলি মা হতে চলেছে। খুশিতে আমার চোখে পানি চলে আসলো। কেউ না থাকা আমার একজন রক্তের কেউ আসবে, আমার সন্তান। মিলির প্রতি আমার ভীষণ খেয়াল রাখতে হয়। ও খুব অনিয়ম করে, একা একা থাকতে খারাপ লাগে ওর। একদিন আমার শ্বশুর এসে মিলিকে নিয়ে গেলেন। এ সময় নাকি মেয়েদের মায়ের কাছে থাকতে হয়। নিয়মিত চেক আপ করাও হলো। ডাক্তার বললেন সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু মিলির ব্যথা উঠল ডেটের 1.5 মাস আগেই। প্রচণ্ড ব্যথা হলো সারা রাত, কিন্তু নর্মাল ডেলিভারি হলো না। কী সব জটিলতা দেখা দিল। শেষে ডাক্তার সিদ্ধান্ত নিলেন সিজার করার। অপারেশন থিয়েটারে ঢোকার আগে মিলি আমাকে ডেকে বলল, আপনার কোনো দোষ নাই, বাচ্চাটা দৌড়ে আপনার বাইকের সামনে চলে আসছিল। আপনি নিজেকে অপরাধী ভাববেন না। আমি কেঁপে উঠলাম। সেই কলেজ জীবনের ঘটনা। মামার বাইক নিয়ে বাজারে গেছি। মামির একটা ওষুধ গ্রামের ওষুধের দোকানে পাচ্ছি না, তাই মামা তার বাইক দিয়ে উপজেলায় পাঠালেন।
মামা দোকানে ব্যস্ত। ওষুধ নিয়ে ফেরার পথে বকখালির মোড়ে গাড়ি ঘুরিয়েছি মাত্র। একটা 5 বছরের বাচ্চা হুট করে দৌড় দিয়ে এসে পড়ল বাইকের সামনে। তারপর ছিটকে একপাশে পড়ে গেল। আমি ব্রেক কষে দাঁড়ালাম। বাচ্চাটাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু পেছনে ফিরতেই দেখলাম কিছু মানুষ হই করতে করতে ছুটে আসছে। ধর ধর ধর, শালাকে পুঁতে ফেলবো আজ। খুব ভয় পেয়েছিলাম, জোরে বাইক টেনে চলে এসেছিলাম। পরে খবর পেয়েছি বাচ্চাটা মারা গেছে। আমি চুপ করে থাকলাম, কাউকে কিচ্ছু জানায়নি। কিন্তু সেই তখন আজও আমাকে তাড়া করে। কিন্তু একথা মিলি কিভাবে জানলো? একজন ইন্টার্ন ডাক্তার এসে জানালো। রক্ত রেডি রাখতে। মা আর বাচ্চা দুজনের কন্ডিশন ক্রিটিক্যাল। সব চিন্তা ছেড়ে দিয়ে খোদাকে ডাকলাম, খোদা, আমার মিলির আর বাচ্চার যেন কিছু না হয়। ডাক্তাররা চেষ্টা করলো, কিন্তু মিলিকে বাঁচাতে পারল না। আমার কুলে ফুটফুটে এক কন্যার সন্তান আর কিছু অমীমাংসিত প্রশ্ন দিয়ে মিলে চলে গেল ওপারে। রুজাইফার বয়স এখন 10 চলে। আমাদের বাপ বেটি সংসার বেশ কেটে যাচ্ছে। রুজাইফা দেখতে ঠিক মিলির মতো হয়েছে। আমার মুখে ও ওর মায়ের গল্প শোনে। আমি যখন মিলির কথা বলি ওর চোখে মুখে একটা আলো ছড়িয়ে পড়ে। মাকে যেন ও দেখতে পাচ্ছে। আমরা এখন নিজেদের বাড়িতে থাকি। চাকরি ছেড়ে দিয়েছি অনেক আগেই। রুজাইফাকে বড় করতে গিয়ে চাকরি করা হয়নি। ব্যবসা শুরু করেছিলাম, এখন নিজের দোকান আছে। রুজাইফাকে ওর নানা নানি নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচব কিভাবে? তাই নিজেই ওকে লালন পালন করছি। কয়েকদিন হয় আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এক পরিবার উঠেছে। সেখানে প্রায় দিন একটা বাচ্চা ছেলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও, আর মেরো না, আর ভুল করব না। খোঁজ নিয়ে জানলাম ছেলেটার নিজের মা নেই। 4-5 বছর বয়স হবে। বাবা আবার বিয়ে করেছে। সৎমাটা ছেলেটাকে 2 চোখে দেখতে পারে না। রোজ রোজ কান্না শুনি, ভীষণ মায়া হয়। একদিন বাইরে লোকটার দেখা পেয়ে বলেই ফেললাম, এইটুকু একটা ছেলেকে আপনার ওয়াইফ এভাবে পেটায়, এটা তো ঠিক না। লোকটা চটে উঠল, আরে মশাই, এটা আমার পারিবারিক বিষয়, আপনি কথা বলার কে? মা ছেলেকে শাসন করে না? সৎমা বলেই খারাপ লাগছে। নিজের মা হলে কেউ কিছু বলতো না। আর কি বলবো, মন খারাপ হয়ে গেল। আহারে বাচ্চা ছেলেটা। একদিন বাজার করে ফিরছি, রুজাইফাও আছে। বাসায় ঢুকতে যাব, দেখলাম সিঁড়ির গোড়ায় ছেলেটা মলিন মুখে দাঁড়িয়ে আছে। রুজাইফাকে চকলেট কিনে দিয়েছিলাম। ও ছেলেটাকে বলল, চকলেট খাবে? উফ, আরে নাও, কিচ্ছু হবে না। আমার ভাই থাকলে ওকে তো চকলেটের ভাগ দিতাম। ছেলেটা চকলেট হাতে নিল। ওর মুখটায় হাসি ফুটে উঠল। হঠাৎ ওর মা এসে হাত থেকে চকলেট কেড়ে নিয়ে মারতে শুরু করলো। ফকির কোথাকার, এখন মানুষের থেকে চেয়ে খাওয়া শুরু করছিস? কি দেখাচ্ছিস? তোকে খেতে দেই না? আমি হতচকিত হয়ে গেলাম। তাকিয়ে দেখলাম রুজাইফা একপাশে সরে গিয়ে চোখ বড় বড় করে মহিলার দিকে তাকিয়ে আছে। ওর মাথার দুপাশে রগ ফুলে উঠেছে। তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটল। মহিলা হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল, আর্তনাদ করতে থাকলো। উফ, মরে গেলাম। কেউ যেন কলিজাটা খামচে ধরেছে। কিছু সময় পর রুজাইফার মুখ স্বাভাবিক হলো। ও হাসছে। আমি অবাক হয়ে দেখলাম ওকে। এখন ঠিক মিলির মতো দেখতে লাগছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।